স্যার লোকে বলে যে ও ওখানে কিছু দেখেছিল। ব্যাপারটা হলো যে ম্যাডাম, আপনি কোথাও কাজ করতেন আগে না, কোনো বিল্ডিং এ মজুরের কাজ, আর ওই বিল্ডিং এ আমরা একটা বোম পেয়েছি। বোম ৬-৭ বছর আগে শহরের বিভিন্ন জায়গায় বোম লাগানো হয়েছিল, আর যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। ওদেরকে তো আপনি চিনতে পারবেন, যারা বোম রেখেছিল। নীলেশ নাম ছিল ওর। আমি তোমাদের সামনে একদম নিরস্ত্র দাঁড়িয়ে আছি, আর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। नहीं 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 ये बातें हैं पुरानी, कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। थामा हरों का इसको किसने, हाँ ये तो बहता पानी। कैसी पहेली है ये। আরে রাকেশ, জানি না সকাল সকাল কার মুখ দেখে নিলাম। কি হলো? আর কি হবে, সকাল থেকে টিপ পেলাম না, শুধু মাইনের ভরসায় কি আর জীবন চলে? সে তো ঠিকই। সে তো ঠিকই, তার মানে তুই টিপ পেয়ে গেছিস। কোথায় রে ভাই, এখনো কিছুই হয়নি। ওয়েটার, স্যার আসছি। इसमें नशा जिसने पिया वो गम में भी हंसा। মীনাক্ষী, একবার ওই মেয়েটার দিকে দেখো, খুব চিন্তিত মনে হচ্ছে। চুপচাপ একা বসে আছে, মনে হচ্ছে কোথা থেকে পালিয়ে এসছে। এবার তুমি ওর দিকে তাকানো বন্ধ করো আর খাবারটা খাও। এখানে আরো অনেকে তো আছে যারা একা খাবার খাচ্ছে, তাদেরও তো দেখো। সন্দেহ, জানি না এই মেয়েদের সন্দেহের রোগ কবে যাবে। যখন ছেলেরা অন্য মেয়েদের দেখা বন্ধ করে দেবে। कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। এতক্ষণ হয়ে গেল, এখনো এলো না কেন? আরে এটা কি অসভ্যতা! আমার সাথে চলো তাড়াতাড়ি, তোমার জীবন বিপন্ন, তাড়াতাড়ি চলো। ম্যাম, এনি প্রবলেম? এই লোকটা কি আপনাকে বিরক্ত করছে? না, সব ঠিক আছে। নামো নামো। দেখো, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে একটা সেফ জায়গায় নিয়ে যাবে, আমাকে বাঁচাবে। আমাকে এটা কোথায় নিয়ে এলে তুমি? আমার তো মনে হচ্ছে তোমার উপর ভরসা করাটাই ভুল হয়েছিল। দেখো, আমার নাম যাই হোক না কেন, আমি নির্দোষ লোকেদের কষ্ট দিই না। আমার কথা মন দিয়ে শোনো, আর এখান থেকে নড়বে না। তোমাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেউ আসছে। আর হ্যাঁ, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। যদি কারো সন্দেহ হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। হ্যালো, আমি এখানে একা দাঁড়িয়ে ওয়েট করতে পারবো না। এত রাতে এরকম একটা ফাঁকা জায়গায়, এই বাড়িটার ভিতর ঢুকে যাই। যে যে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসছে, সে যদি তোমাকে এখানে না পায় তাহলে খুব বড় গন্ডগোল হয়ে যাবে। তুমি তুমি ঘাবড়াচ্ছ কেন? দেখো, ওরা এক্ষুনি আসছে। ঠিক আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আর এখান থেকে নড়বে না। শোনো, আমাদের ইনফরমেশন অনুযায়ী ওর তো এখানেই থাকার কথা ছিল, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। তুই ওইদিকে যা, তুই এদিকে যা, ভালো করে দেখবি। হ্যাঁ, নেহা, কাল যে দুটো শিকারীকে আমরা ঘায়েল করেছি
ওরা আশপাশেই কোথাও থাকবে। শিকারির একটা শার্ট আমার কাছে আছে। শেরু, এটাকে শোঁকো। মনে হচ্ছে শিকারির গন্ধ কোথাও না কোথাও পেয়ে গেছে। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। শেরু, ওয়েট 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 ওয়েট। বাঘকে ধরার ফাঁস। বাঘের অপেক্ষায় ছিল এটা। গো। আমার ফিলিংস নিয়ে খেলছিল না ও, আর এখন নিজেই হসপিটালে মরছে। স্যার, কিন্তু আমিও ব্রেভ ছিলাম, আমি ওর পিছু যেতে ছাড়িনি। ডক্টর পলাশ। হ্যাঁ বলুন। দেখুন, আমি সিআইডি থেকে নীলেশের সঙ্গে দেখা করতে চাই। ওর জ্ঞান ফিরেছে? দেখুন স্যার, 5 মিনিটের থেকেও কম সময় আছে ওর কাছে। মি গোয়িং। চলো, তোমাকে ঠান্ডা হাওয়া খাইয়ে আনি। নীলেশ, নীলেশ, দেখো আমরা সিআইডি থেকে এসেছি, তোমার কাছে কিছু জানতে চাই। কি কি জানতে চাইছেন? নীলেশ, আজ থেকে 6 বছর আগে তুমি মহালক্ষ্মী নগরের একটা বিল্ডিং এ বম লাগিয়েছিলে, আর এটা করার সময় ওখানকার এক মহিলা শ্রমিক তোমাকে দেখে ফেলেছিল। আমরা এটা জানতে চাই সেই বোমটা কে লাগাতে বলেছিল, কি উদ্দেশ্য ছিল ওর বোম লাগানোর? ওটা বোম ছিল না। বোম ছিল না? তাহলে? ওটা বোমস ছিল। বোমস? ওটা একটা বম নয়, 12টা বোমস ছিল। মুম্বাই শহরেতে আলাদা আলাদা বিল্ডিং এতে সব 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 ফাটবে। কোথায় কোথায় লাগানো হয়েছিল ওই বোম? কোন বিল্ডিং এ? বলো বলো নীলেশ। আমি জানি না, সব ফাটবে। একটাই ট্রিগার আছে সবের। সে ট্রিগারটা কোথায়, কার কাছে আছে? হারপিস ডোঙ্গা এর স্ত্রী ডলির কি? হারপিস ডোঙ্গারার স্ত্রীর নাম ডলি? নীলেশ, তুমি এটা বলো যে এই কটোরি এই সমস্ত ব্যাপারগুলো জানে? ডাক্তার, নীলেশ, সরি স্যার, হি ইজ ডেড। 12টা বোম স্যার, শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে। সেটাই তো দয়া, যে কোনো ভাবেই আমাদের ওই ডলি আর কাটোরি দুজনকেই আমাদের চাই, যে কোনো অবস্থায়। এর প্রিন্ট আউট বার করো আর প্রজেক্টর বন্ধ করো। চল রে, ধরে এনেছি বসেকে। পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ধরে এনেছি। কোনো লাভ হবে না, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, ঠোঁট তো তোকে খুলতেই হবে, ঠোঁট খোল। হ্যাঁ, হারপিসের জন্য কাজ করতিস না তুই?
কোথায় ওর বউ? তোমার ওর বউকে নিয়ে কি দরকার? প্রশ্ন নয়, শুধু জবাব চাই, না হলে যতগুলো গুলি আছে না বন্দুকে, তার সব কটা তোর বুকে ঢেলে দেব। কোথায় ডলি? স্যার এনার কাছে কোনো জিনিস বা আইডেন্টিফিকেশনও ছিল না। সোজা মাথায় গুলি করেছে স্যার। বডিতে আর কোনো ক্ষত বা দাগ দেখা যাচ্ছে না। স্যার জামা কাপড় আর গয়না দেখে তো মনে হচ্ছে কোনো বড় বাড়ির মেয়ে। খুনটা তো চুরি করার জন্য হয়নি স্যার। গয়না তো ওই রকমই আছে, হাত দেয়নি তাতে। কিন্তু স্যার এখানে করছিলটা কি? আর এ আসলে কে? পঙ্কজ, এ বেচারি মেয়েটি নিজে নিজে জঙ্গলে হেঁটে চলে আসেনি। এত ভেতরে এই জঙ্গলটা যেখানে, ওকে নিশ্চয়ই জোর করে কেউ নিয়ে এসেছে আর গুলি মেরে দিয়েছে একে। স্যার ওনার কাপড়ে খাবারের দাগ আছে। তার মানে এটা হতে পারে যে ও বাড়িতে খাবার বানাচ্ছিল, আর না হলে এমন কোনো জায়গা ছিল যেখানে খাবার সার্ভ করা হচ্ছিল। দয়া, শেরু ওদিকে তাকিয়ে কেন বারে বারে ডাকছে? চলো দেখি। জয়ন্তী, Yes, sir. একটা কাজ করো, এই মেয়েটার ছবি তোলো আর ওর ফটো সমস্ত পুলিশ স্টেশনে আর টিভি সেন্টারে পাঠিয়ে দাও। কেউ না কেউ তো নিশ্চয়ই একে চিনবে। কুকুর কখনো অকারণে ডাকে না দয়া। স্যার। কিছু তো নিশ্চয়ই আছে। স্যার এই লেদারের টুকরোটা পেয়েছি, আর এতে রক্তও লেগে আছে। এই যে রক্তটা তো শুকিয়ে গেছে। মেয়েটা তো লেদারের জ্যাকেট পরেছিল না? খুনির হতে পারে স্যার। নিশ্চয়ই হতে পারে। এটা কি? মাই গড, কঙ্কাল? খারাপ ভাবে ঝলসে গেছে স্যার। তাও আবার এতগুলো কঙ্কাল? স্যার, হ্যাঁ স্যার এই কেরোসিন আর এই কাপড়টা ওখানে পেয়েছি স্যার। এই কাপড়টা থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছে স্যার। ও, তার মানে কেউ লোককে মেরে এখানে জ্বালাচ্ছিল। আচ্ছা, এটা নয় তো যে কেউ এই মেয়েটাকে মেরে এখানে জ্বালানোর জন্য নিয়ে এসছে, আর যে কোনো কারণেই হোক কাজটা করতে পারেনি আর এখান থেকে পালিয়ে গেছে? ওটাই হয়েছে দয়া, ওটাই হয়েছে। একটা কাজ করো দয়া, এখানকার যতগুলো কঙ্কাল আছে সব ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ফেসিয়াল রিকনস্ট্রাকশন করে জানা যাবে কাদের কঙ্কাল এগুলো। তার মানে হলো যে লোকটা ওই মেয়েটাকে মেরেছে হয়তো সেই ওই 5 জনকেই মেরেছে। তাছাড়া আর কি? ওই মেরেছে, ও লোকেদের ওখানে নিয়ে যেত আর ওখানেই মারতো। স্যার জানি না কারা এই বেচারা। স্যার একটা কথা তো একদম পরিষ্কার, ওই মেয়েটা খুনিকে চিনতো। নিশ্চয়ই জানতো। ও যদি নাই জানতো তাহলে ওর সঙ্গে কেনই বা যেত? হ্যাঁ স্যার, তা না হলে মেয়েটা রাস্তায় চিৎকার করতো। তাহলে ইয়েস, কাটুরি ডামটা বেরিয়ে পড়েছে। কখন কাটুরি বেরিয়েছে? অভিজিৎ, কাটুরি ভেবেছে আমরা সবাই বোকা আর সমস্ত চালাকি ওই জানে। দেখো স্যার ও বেরিয়ে পড়েছে, খুব তাড়াতাড়ি যাচ্ছে, মনে হচ্ছে কোনো গাড়িতে আছে। কিন্তু স্যার, যে ট্র্যাকারটা আমরা লাগিয়েছিলাম সেই ট্র্যাকারটা তো ও আমাদের মুখের উপর ছুঁড়ে মেরেছিল। এটা তো কালো জিরের মতো দেখতে। হ্যাঁ, কালো জিরের মতো এটা শুধু দেখতে, কিন্তু আসলে এটা মিনি ট্র্যাকার। কাটুরি, কাটুরির চাটুরি তৈরি করেছে। সচিন,
খেয়াল রাখো, দেখো কাটরি কোন দিকে যাচ্ছে। স্যার, কাটুরি মনে হচ্ছে স্যার খুব আনন্দে আছেন। আমরা কাটরিকে ট্র্যাক করেছি সেই জন্য। হ্যাঁ, তাহলে তুমি জানো সে কোথায় আছে? হ্যাঁ। তাহলে ওকে ধরছো না কেন? আমাদের একটা প্ল্যান আছে। হ্যাঁ, প্ল্যান? প্ল্যান? সচিন, নজর রাখো ওখানে। হ্যাঁ স্যার। দেখো, ট্র্যাক করে যাও। প্ল্যান? আমি জানি তুমি কি প্ল্যানটা করছো। তোমার ভয় আছে, যদি তুমি কাটুরিকে ধরতে না পারো আর যদি সে তোমার হাত ফসকে পালিয়ে যায়, তোমার নাকটি কাটা যাবে। এর থেকে ভালো হয় কি ওকে ধরো না, তাই না? ওকে ছেড়েই দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। প্রদ্যুমন, যখন এখানে কটুরি হঠাৎ মাটি ফুঁড়ে উদয় হলো, তখন তুমি কোথায় ছিলে? সুইজারল্যান্ডে। হ্যাঁ, সুইজারল্যান্ডে। বলা নেই কওয়া নেই চলে গেলে। আমরা কি এখানে কীর্তন গাইছিলাম? আর্জেন্সি ছিল স্যার। আর্জেন্ট ছিল? ও, আর্জেন্সি। আর্জেন্ট কিরকম আর্জেন্সি? হারপিস? হ্যাঁ হ্যাঁ, হারপিস। আচ্ছা, এই হারপিসকে তো তুমি মেরে ফেলেছিলে গো। হ্যাঁ স্যার, গুলি করেছিলাম। তোমাদের গুলিগুলো তোমাদের ঠকিয়ে চলে গেল। তোমরা গুলিগুলো ছুঁড়ে মজা করছিলে। ওগুলো পিস্তলের গুলি ছিল না আত্মার গুলি ছিল? হ্যাঁ, আপনার মনে যা আসে তাই ভেবে নিন, কিন্তু আমাদের কাছে খবর ছিল যে হারপিস বেঁচে আছে। তুমি ওখানে হারপিসকে খুঁজে বেড়াচ্ছ আর এখানে হারপিসের ওয়াইফ চলে এসেছে। আরে, আমি কি করে জানবো যে হারপিসের ওয়াইফও আছে? আরে তোমরা বুঝতেই পারো না। দেখো, নাম্বার 1, হারপিস একটা টেররিস্ট। ওকে, এবার হারপিসের ওয়াইফ, আর হারপিসের ওয়াইফও একজন টেররিস্ট হবে, নইলে ও এখানে আসবে কেন? ও কি কারণ ছিল ইন্ডিয়াতে আসার? হ্যাঁ, ও একটা বড় সড়ো ট্রিগার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বড় একটা ট্রিগারের বাটনটা যখন টিপবে তখন একসাথে 12টা জায়গায় ব্লাস্ট হবে। 12টা বড় বড় বোম ব্লাস্ট হবে। শহরে যে কোনো সময় বোমগুলো ব্লাস্ট হতে পারে। কম করেও 1000-2000 লোকের মৃত্যু হবে। 1000-2000 লোকের। স্যার, এখানে এসে ট্র্যাকারটা থেমে গেছে। এই দেখুন স্যার, ঝালাপুরি রোডে। কাঠুরুকে নিজের চোখের জালে ফাঁসিয়ে রেখো, ও যেন নজর এড়িয়ে না পালাতে পারে। ও নিশ্চয়ই গিয়ে হারপিসের ওয়াইফের সাথে দেখা করবে। যদি এই শহরটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হয়, তাহলে কাটুরিকে ফলো করতেই থাকো। এটাই তো আমাদের প্ল্যান ছিল। ম্যাম, প্লিজ এবার শান্ত হয়ে যান। শান্ত হয়ে যাব? কি করে শান্ত হয়ে যাব? এত কিছু হয়ে গেল আর আমি শান্ত হয়ে যাব? তিলোত্তমা দেবী, ওই মেয়েটা আশা যার ব্যাপারে আপনি ফোন করেছিলেন, সে কি আপনার ভাইজি? হ্যাঁ, কিন্তু আমার মাথাতেই আসছে না আয়েশা এয়ারপোর্ট থেকে বাড়ি আসার সময় জঙ্গলে কি করে গেল? স্যার, যখন থেকে ম্যাম আয়েশার ফটো দেখেছেন, কেঁদে কেঁদে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা তিলোত্তমা দেবী, আপনি এটা বলুন যে আয়েশা কোথা থেকে আসছিল? ও ইউএসএ তে থাকে, ওখান থেকে আসছিল। পরের মাসে ওর বিয়ে ছিল, আর আমি ওর বিয়েতে আমাদের পৈতৃক সম্পত্তি দিয়ে দিতে চেয়েছিলাম। 1 মিনিট। এই নিন, এতে আমাদের পূর্বপুরুষের জহরত আছে। তিলোত্তমা দেবী, আমরা আপনার প্রাসাদেও গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা জানতে পারি যে গত 5-6 বছরে আপনাদের পরিবারের প্রায় 5 জন নিখোঁজ। স্যার, আমাদের বংশে কয়েক বছর আগে খুব বড় ঝগড়া হয়ে গিয়েছিল। এর লাভ ওঠাচ্ছে আমাদের বংশের এক শত্রু। এক এক করে আমাদের পুরো বংশকে শেষ করে দিল। এই জন্যই 17 বছর বয়সে আমাকে ওকে পাঠিয়ে দিয়েছিল।
আর আমাদের বংশের বাকি ছেলেমেয়েদের সাথেও এরকমই করা হয়েছিল। স্যার জঙ্গলে আমরা যে কঙ্কালগুলো পেয়েছিলাম হতে পারে সেগুলো ওনার পরিবারেরই কারুর। হতে পারে। আচ্ছা তিলোত্তম দেবী, কে আপনার এই পরিবারের শত্রু? আপনি কি তাকে চেনেন? আগে না। অদ্ভুত ব্যাপার, আপনার পরিবারের চরম শত্রু যে এই সব কিছু করছে তার ব্যাপারে আপনি কিছুই জানেন না? আমাদের বংশের কারুরই তার সম্পর্কে কিচ্ছু জানা নেই। আমার খুব ভয় লাগছে। প্রথমে তো আমাদের জায়গাতে লাশ পাওয়া গেল, আর এখন আয়েশা। একবার এই সম্পত্তি বিক্রি করার কাজ শেষ হয়ে গেলে আমি আর কখনো ফিরে আসবো না। না না, চিন্তা করবেন না তিলোত্তমা দেবী, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু একটা কথা বলবো, আপনার এখান থেকে বাইরে না যাওয়াটাই বেটার হবে, যতক্ষণ না এই খুনি ধরা পড়ছে। এর মধ্যে কারোর কারোর মৃত্যু গুলি লাগার কারণে, কারোর কোনো তীক্ষ্ণ ধারালো অস্ত্রে, আর কারো কারো মৃত্যু মাথায় আঘাতের ফলে হয়েছে। সমস্ত প্রমাণ তো আগুনে পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা ব্যাপার জানা গেছে। সেটা কি? এই দুটো কঙ্কাল যেটা আমরা পেয়েছিলাম, এদের সমস্ত হাড়গুলো আলাদা আলাদা। আর আরও একটা ব্যাপার, এই তিনটে কঙ্কালের হাড়গুলো একদম জোড়া ছিল। এটা তো আমরা জানি যে মৃত্যুর পরে কিছুটা সময় মানুষের হাড় জুড়ে থাকে, আর কিছুক্ষণ পর সেগুলো আলাদা আলাদা হয়ে যায়। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, প্রত্যেকটা লোকের মৃত্যু একসাথে হয়নি। হ্যাঁ স্যার, আর এদের সবার ডিএনএ রিপোর্টসও এসে গেছে। আচ্ছা, এই নিন। এই সমস্ত কঙ্কালের মধ্যে দুজন মহিলা আর বাকি তিনজন পুরুষ। ডিএনএ রিপোর্ট পড়ে বোঝা যাচ্ছে যে সমস্ত লাশ একই পরিবারেরই হবে। ওহো, এই দেখো, আয়েশার ডিএনএও এই সমস্ত লোকের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সমস্ত ফেস ফাউন্ডেশনস। স্যার এরা তো সেই লোক যাদের মিসিং রিপোর্ট আছে দুর্গার চলিতে। তার মানে স্যার কেউ মহারানী তিলোত্তমা দেবীর পরিবারের লোকজনদের মেরে পুড়িয়ে দিয়েছে? তাহলে শুধু এটা একটা মার্ডার কেস নয়, বরং ওই মহারানী তিলোত্তমা দেবীর পুরো পরিবারের মার্ডার কেস। হ্যাঁ সচিন, মনে হচ্ছে এখন খুনি মহারানীকে মারতে চলে গেছে। আর এই খুনিকে ধরার একটাই রাস্তা আছে, আমাদের এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে আয়েশা এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছিল। হ্যাঁ স্যার, এয়ারপোর্টে নামার পরে তো ট্যাক্সি বা অন্য কিছু নিয়েছে। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে জঙ্গলের মাঝখানের রাস্তায় ও কোথায় কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল, আর তার সাথে কি হয়েছে হ্যাঁ পুরবি, কি আয়েশাকে কেউ রেস্টুরেন্টে দেখেছে? স্যার শুধু আমরাই নয়, সবাই ওকে দেখেছিল। ওকে খুব চিন্তিত লাগছিল। চিন্তিত মনে হচ্ছিল? হ্যাঁ স্যার। কেন? স্যার কেন চিন্তিত ছিল সেটা তো জানি না, কিন্তু একজন আসলো আর আয়েশাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। আচ্ছা, লোকটা দেখতে কেমন ছিল? মানে আপনারা কেউ ওকে দেখেছেন? স্যার ওর মুখটা রুমাল দিয়ে ঢাকা ছিল, আর ও চশমাও পরেছিল। এখানে সিসিটিভি ক্যামেরা চলছে তো না? হ্যাঁ স্যার, সিসিটিভি ক্যামেরা তো আছে, কিন্তু ওতে মুখ চেনা মুশকিল আছে। সেটা আমরা দেখে নিচ্ছি। ফ্রেডি স্যার, চেক করে দেখো তো। আসুন এদিকে। এখানে বসেছিল? হ্যাঁ স্যার। অভিজিৎ, পিনটা কেউ ঢুকিয়ে দিয়েছিল। আর এই দেখো অভিজিৎ, এটাতে হাত দিলাম আর এতে হলুদ হলুদ কিছু লেগে রয়েছে মনে হচ্ছে। অভিজিৎ, আয়েশা এখানে বসেছিল, এটা আবার বিষ নয় তো যেটা পিনের মধ্যে লাগিয়ে আয়েশাকে মারার চেষ্টা করা হয়েছে? স্যার ডিরেকশন তো এদিক থেকেই আসছে যে কেউ পিনটা এখান থেকেই ছুঁড়েছিল। এখানে আয়েশার পিছনের টেবিলে কে বসেছিল? স্যার ওখানে তো কেউ বসেনি, ওটা খালি ছিল। অনলি ফর স্টাফ।
রেস্ট্রিক্টেড এরিয়া। স্যার এদিকে কিচেন। স্যার সিসিটিভি ফুটেজ চেক করেছি স্যার, ম্যানেজার ঠিকই বলেছেন, ওই লোকটার মুখ ঠিক করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। কাল আয়েশা যখন বসেছিল এই চেয়ারে, ওখানে কিচেনের সামনে কেউ দাঁড়িয়ে ছিল? স্যার আমার কিছু মনে নেই। রাকেশ দাঁড়িয়েছিল ওখানে। এই রাকেশ কোথায় গেছে? স্যার আজ সকালে ওর গ্রাম থেকে ফোন এসেছিল, ওর ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে, তাই ও গ্রামে চলে গেছে। কোন গ্রাম? স্যার ডুগারচোলা, এখান থেকে 2 ঘন্টার দূরেতে। এই জায়গাটা তো রাকেশের মোবাইল নাম্বার আর গ্রামের ঠিকানা এখনই চাই আমাদের। ঠিক আছে স্যার। চলুন। অভিজিৎ, দয়াকে বলো দুর্গার চলে যাওয়ার জন্য তৈরি হতে। আর আমরা মহারানী তিলোত্তমার কাছে যাচ্ছি। মহারানীর ভীষণ বিপদ। বলুন। মহারানী তিলোত্তমা আছেন? ম্যাম নিজের স্টাডি রুমে আছে স্যার। কিন্তু হয়েছেটা কি এত তাড়াতাড়ি বা কিসের স্যার? আয়েশাকে যখন গুলি করা হয় তার আগেও টিঙ্কাটিনা রেস্টুরেন্টে গিয়েছিল, ওখানে ওর উপরে আক্রমণ হয়। যে আক্রমণ করেছে সে ওই দুর্গার চলিতেই থাকে, তাই মহারানীর সঙ্গে কথা বলতে চাই, হয়তো ওই হতে পারে মহারানীর পুরনো শত্রু। ডাকুন ওনাকে। ম্যাম, ম্যাম দরজা খুলুন, সিআইডি অফিসাররা আপনার সাথে দেখা করতে এসেছে। এ কোনো উত্তর দিচ্ছে না কেন? তিলোত্তমা দেবী, মাই গড! তিলোত্তমা দেবী, তিলোত্তমা দেবী! আরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে, তিলোত্তমা দেবীও এখানে নেই। কি হয়েছিল এখানে? স্যার জানি না, মহারানী তো বাইরে আসেইনি। তাহলে উনি গেছেন কোথায়? হ্যাঁ, এই ঘরের মধ্যে কেউ তীর ছুঁড়েছিল আর এতে রক্ত লেগে আছে। স্যার জানলা তো বন্ধ, আর ঘরে একটাই দরজা যেখানে ওটা দাঁড়িয়েছিল। তাহলে ঘরে কেউ ঢুকলো কি করে? সেটাই তো, আসলো কোথা থেকে? গুপ্ত দরজা? এই দরজা দিয়ে তিলোত্তমাকে ও নিয়ে গেছে। অভিজিৎ, দেখা যাক এই গোপন পথ কত দূর গেছে। দাঁড়াও অভিজিৎ, গাড়ির টায়ারের ছাপ, এখানে গাড়ি ছিল, হয়তো গাড়িতে করে নিয়ে গেছে ওকে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। একটু আগেই। আরে মাই গড! আরে তোলো তোলো একে। আচ্ছা ভাই, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি করলো এসব? সাহেব, আমি আমার সাইকেল নিয়ে এখান থেকে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে সম্ভ্রান্তগড়ের এক মহিলা, ওকে একজন মুখোশ পরা লোক আর তার একজন সাথী জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, তো আমাকে বন্দুক দিয়ে মারলো মাথায়। একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সাবধানে সাবধানে। আচ্ছা ভাই, একটা কথা বলো, গাড়িটা তো তুমি দেখেছো, কিছু বলতে পারবে সে ব্যাপারে? হ্যাঁ সাহেব, ওটা
লাল রঙের গাড়ি ছিল সাহেব। ওটার নম্বর ছিল CV765WQ। নিজেই দেখে দিন স্যার। আমি তো প্রথমেই বলেছিলাম রাকেশ ঘরে নেই। গত 3 মাস ধরে আমার কোনো ভাড়া দেয়নি স্যার। স্যার স্যার আমার সোনা কিনবেন তো আপনি? আরে আপনার সোনা কেন কিনতে যাবো আমরা? রাকেশকে খুঁজতে এসেছি। এখানেই দাঁড়ান আপনি। পুরো বাড়িটাকে ভালোভাবে চেক করো। স্যার মনে হচ্ছে রাকেশ রেস্টুরেন্টে মিথ্যে কথা বলেছিল, ও এখানে আসেইনি। যাওয়া যাক স্যার। চলো চলো যাই। পোপটলাল বাবু চলুন আপনার সোনার দোকানটা দেখি। আমি তো প্রথমেই বলছিলাম মালিক ও এখানে নেই। এখন আপনারা সোনা কিনবেন তো? থ্যাংক গড বেঁচে গেছি। সিআইডি থেকে কখনো কোনো আসামি বাঁচেনি, আর বাঁচবেও না। ধোকাবাজ! আরে 3 মাস ধরে খুঁজছি তোকে। দে আমার ভাড়ার টাকাটা দে দে। আরে আরে এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। আপনার এখন যান, ভাড়াও পেয়ে যাবেন। স্যার 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 প্লিজ প্লিজ আমাকে মারবেন না স্যার। আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। আমি আপনাকে সব বলছি, প্লিজ একে বলুন যেন আমাকে না মারে। তাড়াতাড়ি বল। স্যার আমাকে আয়েশার ওপর বিষ লাগানো পিন চালাতে বলা হয়েছিল, কিন্তু আমি মারতে পারিনি। কে টাকা দিয়েছিল গুলি চালানোর জন্য? ওই একটা লোক আসতো স্যার, বড় একটা গাড়িতে আসতো স্যার, আর ফর্সা দেখতে ছিল, আর কোনো মহারানীর জন্য কাজ করতো, আর ওনার নাম রণবীর হবে মনে হয়। তার মানে ওনার ম্যানেজার রণবীর? হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে আমার বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সোনা কিনবেন তো আপনি? থ্যাংক ইউ স্যার। এয়ারপোর্টের অফিসার ফোন করেছিলেন। ল্যান্ড হবার পরেই আয়েশা ট্যাক্সি নিয়ে সোজা ডুগ্গার চোলার দিকে চলে যায়। একটা কাজ করো শ্রেয়া, এই ট্যাক্সি ড্রাইভারকে ফোন করে ডাকো। স্যার আমি মেম সাহেবকে এখানেই ছেড়েছিলাম। এখানে? হ্যাঁ, তারপর উনি ওনার লাগেজ নিয়ে এই বাংলোর ভেতর চলে গেলেন। তারপর আমি চলে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। এটা তো মহারানী তিলোত্তমার খানদানি প্যালেস। স্যার এই জায়গাটা তো বহু পুরনো মনে হচ্ছে। তাহলে আমেরিকার ফ্লাইট থেকে নেমে আয়েশা সোজা এখানে কেন এলো? ফ্লাইটে করে আয়েশা যদি সোজা এখানে আসে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। চলো ভেতরে গিয়ে দেখি। স্যার এটা তো আসলে মহারানী তিলোত্তমার প্রাসাদ, কিন্তু এখানে রাজ পরিবারের একটাও ছবি নেই। সকালে আসার কি কারণ? হয়তো কারোর সাথে দেখা করতে এসছে। হতে পারে, দেখো চারিদিকটা। স্যার স্যার ওই ঘরটার কবার্ড থেকে এটা পেলাম। স্যার এই দেখুন, গয়না, হিরে, এই অ্যান্টিক জিনিসপত্র আর একটা ছবিও আছে, কিন্তু এটার অবস্থা খুব খারাপ। কোনো ব্যাপার নয় শ্রেয়া, ফটো তো পরিষ্কার হয়ে যাবে।
আগেই রণবীরকে খুঁজে ওর মুখটা খোলাতে হবে। স্যার, সুইজারল্যান্ড থেকে এই এনভেলপটা এসেছে, যেখানে লেখা আছে যে হারপিস ডোংরার পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আর ওর বাকি সম্পত্তির খোঁজ চলছে। তবে এর মধ্যে একটা সম্পত্তি ওর ওয়াইফ ডলির নামে আছে স্যার, যেটার খোঁজ করতে গিয়ে ওখান থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে। ওরা ওটা পাঠিয়ে দিয়েছে। কঙ্কাল? হারপিসের স্ট্রিট বাড়ি থেকে? নিয়ে এসো ওই কঙ্কালটা। নিখিল। এই দেখো, এই কঙ্কালের ব্যাপারে। এই কঙ্কাল একটা মহিলার। এই মহিলা কোনো ভারতীয়। মৃত্যু মাথার পিছনে আঘাত লাগার কারণে হয়েছে। কঙ্কালটা 5-6 বছর ধরে দেওয়ালে চাপা দেওয়া ছিল। কঙ্কালের সঙ্গে আরো কিছু জিনিস পাওয়া গেছে। Important evidence for case number 67VX2A. স্যার, এই চিহ্নটা তো ওই সম্পত্তির রাজ চিহ্ন। আমি এটা ফটোতে দেখেছিলাম। এই আংটি সুইজারল্যান্ডে গেল কি করে? স্যার, কিন্তু এই কঙ্কালটা তাহলে কার? সারিকা, এর মুখের ছবিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কঙ্কালটা আমরা হারপিস ডোংরার বাড়িতে পেয়েছি। স্যার, ওই রাজবাড়ির যে ছেঁড়া ফাটা ছবিগুলো পাওয়া গিয়েছিল সেটা জোড়া হয়েছে। এই দেখুন। এই ছবিটা তো 1990-র, 26 বছরের পুরনো ছবি। অভিজিৎ, এমন তো নয় যে মহিলা এই পরিবারেরই। আর এখানে লেফট টু রাইট নামও লেখা আছে। রাজকুমারী উত্তাস্য, রাজকুমারী আড্ডাসি, রাজকুমার গৌতম, রাজকুমারী তিলোত্তমা। তিলোত্তমা? এই ফটোতে তো 17-18 বছরের মেয়ে মনে হচ্ছে। স্যার, এটা হলো ওই মেয়েটার মুখটা, যার স্কেলেটন আপনি এক্ষুনি পাঠিয়েছেন। স্যার, এটা দেখে তো 18 থেকে 26 বছর মনে হচ্ছে। 26-18? সারিকা, তুমি রাজকুমারী তিলোত্তমার ছবিটা স্ক্যান করো তো, আর ওর বয়সটা 26 বছর বাড়িয়ে দাও। দেখা যাক কিরকম দেখতে লাগে ওকে। মাই গড! তাহলে এই মহারানী তিলোত্তমা? তাহলে ওই মহিলাকে যাকে আমরা মহারানী তিলোত্তমা ভাবছিলাম। স্যার, উনি রণবীর। অনেক কষ্টে বাগিয়ে এনেছি স্যার। ওই গাড়িটাও পেয়ে গেছি, যাতে করে ইনি মহারানীকে নিয়ে গেছিলেন। আচ্ছা, দেখো রণবীর, আমরা জানি যে উনি আসল মহারানী তিলোত্তমা নন, আর না তুমি ম্যানেজার। এবার সত্যি করে বলো, সত্যি করে বলবে ওই মহিলা কে, যাকে তুমি কিডন্যাপ করেছো? যদি আমি আপনাকে সত্যি বলি তাহলে আপনি বিশ্বাস করবেন? আর কত দেরি লাগবে পৌঁছতে? এখান থেকে আর 1 ঘন্টা লাগবে। আপনি চিন্তিত হবেন না রানীমা, আপনি যা চাইছেন তাই হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে বাবা, প্রণাম মহারানী ডলি। চলুন আমাদের সাথে। যে জিনিসটাকে আপনি এত যত্ন করে সঙ্গে নিয়ে যাচ্ছেন, আমাদের বস কটুরির চাই। চলো। যদি আমি তোমাদের সাথে না যাই তো? তো 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 এবার বল বল।
ডলি বলাতে বিশ্বাস রাখে না, করাতে রাখে। কেমন লাগলো আমার নিশানা? দারুণ না? একদম পারফেক্ট। দেখ, বন্দুক নিচে কর। ডলি মেরে ফেলবো। হ্যাঁ, হারপিসের স্ত্রী আমি। এবার এই নে ডলি স্টাইল। এখন চল, ওঠ। এখন এটা নিয়ে গিয়ে তোর বস কাটরি ডামটাকে দেখাস, যাতে পরের বার আমাকে নিয়ে যাওয়ার জন্য তোর মতো লোককে পাঠানোর ভুল না করে। চল, পালা পালা। বাবা, নকল মহারানী তিলোত্তমা দেবী ওরফে ডলি, আপনার খেলা শেষ। আমরা এটা জেনে গেছি যে আয়েশাকে তুমিই মেরেছো। আশ্চর্য, তোমরা সিআইডিরা সবার আসল এত তাড়াতাড়ি কি করে জানতে পেরে যাও? আমরা এটাও জানি যে ওই ট্রিগার কেসটা তোমার কাছেই আছে। ও চলো, তোমরা যখন জেনেই গেছো তাহলে শোনো। আয়েশাও আমার আসলটা জানতে পেরে গিয়েছিল যে আমি মহারানী নই, আর সবার সামনে গিয়ে আমার মুখোশ খুলে দিচ্ছিল। তার উপরে ওই শাকরেদ আমারই কাজ করছিল, আর আমাকেই বলছে ম্যামের প্রাণ নেবেন না। ননসেন্স। আয়েশাকে আমি অন্যের সাহায্যে মেরেছিলাম, কিন্তু শাকরেদটা বেঁচে গেল কারণ কাটরি ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। নাও, করে দিলাম আমি আমার দোষ স্বীকার। ডলি, তোমার ভালো এটাই যে তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। আচ্ছা, নিজেকে তোমাদের হাতে সমর্পণ করে দেব? ডলি কোনো হুমকিতে ভয় পায় না। এই দেখো কি আছে, কি আছে? কারেক্ট, ট্রিগার বক্স। এই শহরে 12টা বম্বস লাগিয়েছি আমি। যদি কেউ আমাকে ধরা দূরের কথা, আমার কাছে আসার চেষ্টা করে না, এই পুরো শহরটা আমি 1 সেকেন্ডে জ্বালিয়ে দেব। দেখো ডলি, কোনো রকম বোকামি করো না, চুপচাপ এটা আমাদের কাছে দিয়ে দাও। উপস, সরি। না,